শ্রীলঙ্কা থেকে এক সন্ত্রাসী তার ৩ সহযোগীকে নিয়ে দেশে আসে। পুলিশকে 4টা সোনার বার দিয়েই দেশের নাগরিক হয়ে যায়। তারপর শুরু করে তাণ্ডব লীলা। আস্তে আস্তে গোটা 40টা গ্রাম দখল করে নেয় ওরা। সবকিছু ঠিকঠাকই চলছিল ওর রাজ্যে, কিন্তু হঠাৎ করেই সেই জায়গায় চলে আসে এক কমান্ডো, আর 10 ঘন্টার মধ্যেই সেই সন্ত্রাসীর রাজ্য ধ্বংস করে ফেলে, যেটা সে গত 15 বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছিল। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত সানি দেওল আর রণদীপ অভিনীত জাত সিনেমাটির কথা। তোমাদের জন্য এত কষ্ট করে মুভির এক্সপ্লেন নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সাল 2009, শ্রীলঙ্কার জাফনা টেরিটরির মঙ্গসা জঙ্গল। শ্রীলঙ্কান সেনাবাহিনী আর শ্রীলঙ্কান টাইগার বাহিনীর মধ্যে 8 ঘন্টার রক্তক্ষয়ী সংঘর্ষের পরে জিতে যায় সেনাবাহিনী। তারপর ওরা টাইগারদের টেরিটরি জাফনা জঙ্গলে গিয়ে পৌঁছে প্রথমবারের মতো। কিন্তু এখনও জাফনা জঙ্গলে পায়ে পায়ে অপেক্ষা করছিল মৃত্যু। এখানে খোদাই কাজও চলছিল। 4 জন বড়সড় একটা গর্ত করে। কি খুঁজছে ওরা? অনেকক্ষণ খোদাই করার পরে ওদের কোদালে কিছু একটা বাঁধে। পরে সেটা বের করে দেখতে পায় টাইগারদের সিম্বল। বক্সটা খুলতেই ওর ভেতরে সোনার বারে ভরপুর ছিল। এটা দেখেই 4 জনের লোভ সামলাতেই পারে না। সারা জীবন তো আর দিনমজুরি করে কাটানো সম্ভব নয়। তখন ওরা ডিসাইড করে এই সমস্ত সোনা ওরা নিজেরাই ভোগ করবে। ঠিক তখনই সেখানে একটা সেনা এসে পৌঁছে। সাথে সাথেই মেরে দেয় ওই সেনাটাকে। এই ব্যাপারটা বুঝে যায় সেনাবাহিনী আর সেদিকেই আগাতে থাকে। তবে ওরাও কম নয়, এক এক করে মারছিল সেই সেনাদেরকে। এতগুলো সেনা ওদের 4 জনের সাথে পেরে উঠছিল না। তাণ্ডব লীলা চালাতে থাকে ওরা 4 জন। কিন্তু এত সেনাকে ওরা মারতে সক্ষম হবে না। এটা বুঝতে পেরে পালানোর প্ল্যান করে এবং দৌড়াতে থাকে সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়ে আগে থেকে একটা নৌকা বাঁধা ছিল, সেটাতে করেই রওনা হয় ওরা। সেনাবাহিনী আর ওদেরকে কোনোভাবেই ধরতে পারে না। ভাসতে ভাসতে ওরা চলে আসে ইন্ডিয়াতে। এখানে এসেই বড় মাপের একটা ঝামেলায় পড়ে যায়। ধরা পড়ে পুলিশের হাতে। তখন পুলিশ ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এক পর্যায়ে পুলিশকে 4টা সোনার বার অফার করে। এর বিনিময়ে তাদেরকে ভারতীয় নাগরিক করে দিতে হবে। এত বড় অফার কোনোভাবেই ফেলতে পারে না পুলিশ, আর তাদেরকে নতুন আইডেন্টিটি করে দেয়। এদের লিডার তার আসল নামে রাখে, ওর নাম রানাতুঙ্গা। এরপর কেটে যায় 15টি বছর। দেশের প্রেসিডেন্টের কাছে রক্তমাখা একটা চিঠি এসে পৌঁছে। সেটার লেখাটা ছিল অনেকটা এরকম: মাননীয় রাষ্ট্রপতি, আমি মোটুপল্লী থেকে লিখছি। অন্ধ্রপ্রদেশের ছোট্ট একটা গ্রাম। আমার হাত খুবই ছোট, কিন্তু ইস্যু অনেক বড়। আমার ভাইয়েরা তাদের আঙুল কেটে দিয়েছে প্রমাণস্বরূপ, যেটা ওই বক্সে রাখা আছে। যদি আগামী 24 ঘন্টার মধ্যে আপনি আমাদের জন্য কিছু না করেন, তবে এরপরে ভাইদের মাথা পাবেন। এই চিঠিটা পড়ে আর কাটা আঙ্গুলগুলো দেখে চোখে পানি আসে রাষ্ট্রপতির। তারপর সিবিআই অফিসার সত্যমূর্তিকে ডেকে পাঠায়। সত্যমূর্তিও চিঠিটা পড়ে অনেক কষ্ট পেয়ে যায়। তারপর আসলেও মোটুপল্লীতে কি ঘটেছে সেটা জানার জন্য অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় সত্যমূর্তি। এদিকে দেখা যায় মোটুপল্লীতে চাষিরা তাদের জমিতে লাঙল দিচ্ছিল। ঠিক সেই সময় মাটির নিচ থেকে অনেকগুলো মাথা ছাড়া বডি পায়। এটাতে সবাই অবাক হয়ে যায়। তারপর ওদেরকে গ্রামে নিয়ে আসা হয়। ঠিক তখনই সেখানে এসে পৌঁছে এসআই বিজয়লক্ষ্মী তার টিম নিয়ে। বারবার জিজ্ঞাসাবাদ করলেও কেউই মুখ খুলছিল না যে এরা কাদের স্বজন বা কেই বা মেরেছে এদেরকে। সবার চোখে একটা অজানা ভয় দেখতে পায় লক্ষ্মী। এভাবেই কেটে যায় অনেকক্ষণ। তখনই একটা পাগল কথা বলে ওঠে, এরা কোনো কথাই বলবে না। নিচে আপনি মৃত মানুষ দেখতে পাচ্ছেন, আর এরা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু এরাও মৃত। এদের মুখ থেকে আপনি কিছুই জানতে পারবেন না। যারা মারা গেছে এরা তো জীবিত গ্রামটাকে বাঁচাতেই চেয়েছিল, এজন্যই ওদেরকে মরতে হয়েছে। এসব কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে, আর যার যার স্বজনকে গিয়ে জড়িয়ে ধরে। ঠিক তখন একটা পিচ্চি ছেলে বলে ওঠে, এই সবাইকে মেরেছে রানাতুঙ্গা। ওর নামটা শুনে সব পুলিশই ভয় কেঁপে ওঠে, শুধুমাত্র লক্ষ্মী ছাড়া। তখন লক্ষ্মী রানাতুঙ্গাকে অ্যারেস্ট করতে চায়, কিন্তু উপরে কথা বললেও তার সিনিয়র অফিসার পারমিশনটা দেয় না। কিন্তু লক্ষ্মীও হার মানার পাত্র নয়। সে রানাতুঙ্গাকে অ্যারেস্ট করেই দম নিবে। এই জন্য রানাতুঙ্গার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু প্রতিমধ্যেই বেঁধেছে এক বিপত্তি। কিছু দূর যাওয়ার পরে ছেলে পুলিশগুলো কেউই আর যেতে চায় না রানাতুঙ্গার বাড়ির দিকে। চাকরি যায় যাক, কিন্তু আর ওরা এক পাও আগাবে না। তখন অন্য কোনো উপায় না পেয়ে লক্ষ্মী বাকি মেয়ে পুলিশগুলোকে নিয়ে রওনা হয় রানাতুঙ্গার বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে রানাতুঙ্গার বাড়িতে। বারান্দাতে বসে পান চিবোচ্ছিল রানাতুঙ্গার মা। লক্ষ্মীরা এসেই সেখানে থাকা গুন্ডাদেরকে মারতে শুরু করে। একদম কাপড় কাচার মতো কাচ্ছিল ওদেরকে। এটাতে অনেক ক্ষিপ্ত হয়ে যায় আম্মা। ঠিক তখনই সেখানে এসে পৌঁছে রানাতুঙ্গার বউ, ওর নাম ভারতী। সে এসেই লক্ষ্মীকে ঘরের ভেতরে আমন্ত্রণ জানায়, আর এটা ওটা খাবার জন্য অফারও করতে থাকে। এই ব্যাপারগুলোতে অনেক রেগে যায় লক্ষ্মী, আর রানাকে ডাকতে বলে। কিন্তু ভারতী রানাকে তো ডাকেই না, আরও বলে, তুমি এখানে সাহস করে এসেছো ঠিক আছে, যেখানে ছেলে পুলিশরাও আসেনি সেখানে তোমরা আসতে সাহস করেছো, কিন্তু তোমাদের যতই সাহস থাক না কেন তোমরা তো মেয়েই। এটা বলার সাথে সাথেই ওদের সব গুন্ডা পান্ডাগুলো লক্ষ্মীদের কাপড় ধরে টানাটানি করতে শুরু করে। অনেকক্ষণ এমন করার পরে লক্ষ্মীদের সব কাপড় চোপড় একদম ছিঁড়ে ফেলে। এটাতে অনেক ভয় পেয়ে যায় সবাই।
সাহস যতই থাক, মেয়েদের কাছে তাদের ইজ্জতই সবচাইতে বড় সম্পদ। এই জন্য সবাই কান্না করতে থাকে, কারণ কারো গায়ে তখন কোনো রকমের কোনো কাপড় চোপড়ই ছিল না। ভারতে একটা মেয়ে হয়েও কিভাবে অন্য মেয়েদের সাথে এমন ব্যবহার করতে পারে, এগুলোর আগামাথায় কিছুই বুঝতে পারে না লাক্ষ্মীরা। তখন ভারতী বলতে থাকে, এটা রানাতুঙ্গার লঙ্কা, এখানে রাবণ সেই, তবে কোনো রামের এই জায়গাতে আসার সাহস নেই। এখানে যে রাম আসবে তার এখনো জন্মই হয়নি, তো তোমাদেরকে এখানে কেউ বাঁচাতে আসবে না। এদিকে ট্রেনে করে কোথাও যাচ্ছিল একটা লোক, ওর নাম বলদেব প্রতাপ সিং। প্রতিমধ্যে ট্রেনটা একটা জায়গায় এসে থামে, সামনে সিঙ্গেল লাইন, ওদিক থেকে আরও দুটো ট্রেন এদিকেই রওনা দিয়েছিল। এই জন্য এই ট্রেনটা এখানেই থাকবে আগামী 4-5 ঘন্টা। প্রতাপের একটু একটু ক্ষুধাই লাগছিল, এই জন্য সে হোটেল খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে একটা হোটেল পেয়েও যায় সে। হোটেলটার অবস্থা একদমই ভালো ছিল না, এই হোটেলটা এক বৃদ্ধ মহিলার। তখন প্রতাপকে ইডলি খেতে দেয় উনি। প্রতাপ ইডলি খাওয়া শুরু করলে একদম মুগ্ধই হয়ে যায়, ওনার হাতের রান্না অনেক বেশি সুস্বাদু। প্রতাপ অনেক মজা করেই খাবার খাচ্ছিল। ঠিক তখনই সেই হোটেলে আসে একদল গুন্ডা। ওদের ধাক্কা লেগে প্রতাপের হাতে থাকা ইডলিটা নিচে পড়ে যায়, কিন্তু ওরা এতে কিছুই মনে করে না, আর হইহুল্লা করে এটা ওটা খেতে শুরু করে। ওদের দেখে দোকানি মহিলাটাও কেন জানি ভয় পাচ্ছিল। তখন প্রতাপ যায় ওদের কাছে আর ইডলি ফেলার জন্য সরি বলতে বলে, কিন্তু এরা সরি তো বলেই না, আরও ধাক্কা দেয় প্রতাপকে। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় প্রতাপ, আর ওদের ধোলাই দেওয়া শুরু করে। এতগুলো মানুষও যেন ওর কাছে কিছুই না। অল্প কিছুক্ষণের মধ্যেই ওদেরকে ধরাশায়ী করে ফেলে প্রতাপ। তারপরেও সরি বলে না, আর জানায়, আমরা কার লোক তুই জানিস? আমরা সুব্বা রেড্ডির লোক। তখন প্রতাপ বলে, ও আচ্ছা, তাহলে সুব্বা রেড্ডি আমাকে সরি বলবে? এটা বলেই ওদেরকে ধরে নিয়ে চলে আসে সুব্বা রেড্ডির বাড়িতে। এখানে সুব্বার মেয়েকে দেখতে এসেছিল পাত্রপক্ষ। সেখানে এসেই সুব্বাকে মারতে শুরু করে দেয় প্রতাপ, আর সরি বলতে বলে। সুব্বা তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে তাকে মারছে কেন লোকটা। তখন প্রতাপ বলে পেছনের কাহিনী, আমি ইডলি খাচ্ছিলাম, এরা ধাক্কা দিয়ে সেটা ফেলে দেয়। তখন এদেরকে আমি সরি বলতে বলি, কিন্তু ওরা সরি বলে না। এটাতে আমি ওদেরকে অনেক মারধর করি আর সরি বলতে বলি, কিন্তু তারপরে ওরা সরি বলে না, তোর নাম নেয়। এখন তাহলে তুই সরি বল। এত সব কিছু দেখেও সরি বলে না সুব্বার, বলে, আমার পিছে কার হাত আছে তুই জানিস? আমার মাথায় সোমলু দাদার হাত আছে। তখন প্রতাপ মনে করে হয়তো সোমলুই সরি বলবে, এজন্য ওদেরকে নিয়ে চলে আসে এক সরকারি অফিসে। এখানেই সোমলু থাকার কথা, কিন্তু অফিসে তো তালা দেওয়া। আসলের ভেতরেই সোমলু সরকারি অফিসারদের দিয়ে কাগজপাতি সাইন করাচ্ছিল। ভেতরে আওয়াজ পেয়ে দরজাটাই ভেঙে ফেলে প্রতাপ, আর সোমলুর লোকদেরকে মারতে শুরু করে। সোমলু তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে কেন ওর লোকদেরকে মারছে। তখন প্রতাপ বলে, আমি ইডলি খাচ্ছিলাম, এরা ধাক্কা দিয়ে ইডলি মাটিতে ফেলে দেয়। আমি সরি বলতে বলি, কিন্তু ওরা বলে না, ওদেরকে বেধম মার দেই। পরে ওরা সুব্বা রেড্ডির নাম নেয়। আমি সেখানে গিয়ে সুব্বাকে সরি বলতে বলি, কিন্তু সেও বলে না, এজন্য ওকেও বেধম পিটনা দিই। তারপরেও সুব্বা রেড্ডি সরি বলেন, আর তোর নাম নিয়েছে। এখন তাহলে তুই সরি বল। কিন্তু কোনো মূল্যে সরি বলবে না সোমলু, এই জন্য ওকেও মারতে শুরু করে প্রতাপ। অনেকক্ষণ মারার পরে সোমলু বলে, আমি কার ভাই তুই জানিস? আমি রানাতুঙ্গার ভাই। এটাতে প্রতাপ মনে করে হয়তো রানাতুঙ্গাই সরি বলবে, এই জন্য প্রতাপ ওদের সবাইকে ট্রাকে প্যাক করে চলে আসে রানাতুঙ্গার বাড়িতে। গেটটা ভেঙে প্রবেশ করে বাড়ির ভেতরে, সবাইকে মারতে শুরু করে আর রানাতুঙ্গাকে খুঁজতেও থাকে। অনেকক্ষণ মারধর করার পরে এন্ট্রি নেয় রানাতুঙ্গা। ওকে দেখেই মনে হচ্ছিল যেন শয়তান মানুষের রূপ ধরে এসেছে। তখন রানাতুঙ্গাকে বলে সরি বলতে, আর পেছনে কি কি কাহিনী ঘটেছে সেগুলো সবকিছুই খুলে বলে। এই কথাটা শুনে প্রথমে রানাতুঙ্গা কোষে সমুলুকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এত ছোট্ট একটা ব্যাপার কেন তোরা বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিস? এটা তো অনেক আগেই শেষ করে দেওয়ার কথা। এত ছোট ব্যাপারও তোরা হ্যান্ডেল করতে পারিস না, সেটা আমাকেই হ্যান্ডেল করতে হবে। তারপর সবাইকে অবাক করে দিয়ে রানাতুঙ্গা গিয়ে প্রতাপকে সরি বলে। এতে প্রতাপও শক খেয়ে যায়, তার থেকে বড় শক খায় বাকি সবাই। তখন প্রতাপকে ধন্যবাদ দিয়ে চলে যেতে থাকে। যাওয়ার সময় বলে যায়, উনি এত বিনয়ী, এই জন্যই উনি এত বড় জায়গায়, আর তোরা ছোট ছোট লোক, এই জন্য তোরা ছোট জায়গায়। এইগুলো বলে প্রতাপ চলেই যাচ্ছিল, ঠিক তখনই সে খেয়াল করে দেখে ঘরের মধ্যে পুলিশের পোশাক পরে আছে। এটাতে সন্দেহ হয় প্রতাপের, আর সকাল থেকে ওর সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো মনে করতে থাকে। হোটেলেও সবার হাতে ছিল হাতিয়ার। তারপর সুব্বার বাড়িতে বান্ডেল বান্ডেল টাকা। তারপর সমলু সরকারি কর্মকর্তাদেরকে আটকে রেখে কিছু একটা সাইন করাচ্ছিল। আর এখানে এতগুলো পুলিশের পোশাক, তাও আবার সেরা। এখানে কিছু একটা গড়বড় আছে বুঝতে পারে প্রতাপ, কিন্তু এরা আসলে কারা এটা জানে না প্রতাপ। তখন প্রতাপ আস্তে আস্তে পুলিশের ড্রেসগুলো কালেক্ট করে, আর ওখানে পাশেই একটা দরজা খুলে সেদিক দিয়ে পোশাকগুলো ধরিয়ে দেয়। আসলে ঘরের মধ্যে লক্ষ্মীদেরকে কাপড় ছাড়াই রাখা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেই পোশাকগুলো পরে বের হয়ে আসে লক্ষ্মী সহ বাকি সবাই। তখন ওদেরকে সাথে নিয়ে যেতে চায় প্রতাপ, কিন্তু কোনোভাবেই ওদেরকে ছাড়বে না রানা। আর ঠিক এই জন্যই রানার গুন্ডা পান্ডাগুলো অ্যাটাক করে বসে আবারও প্রতাপকে। প্রতাপও হার মানার পাত্র নয়, ওদেরকে বেধম মার দিতে থাকে।
সেখানে থাকা সবাইকে কাপড় কাচার মতো কাচ্ছিল প্রতাপ। ওদের সাথে অনেকক্ষণ ধরে ফাইট করার পরে এক পর্যায়ে রানাও জয়েন করে সেই ফাইটে, আর প্রতাপকে মারতে শুরু করে দেয়। এভাবে অনেকক্ষণ প্রতাপকে মারার পরে সে উল্টো মার দিতে থাকে। ওদের ফাইট দেখে মনে হচ্ছিল যেন বাঘে সিংহে লড়াই, কেউ কারো চেয়ে একটুও কম নয়। মারামারির এক পর্যায়ে দুজনে দুজনের দিকে বন্দুক তাক করে বসে। অনেকক্ষণ এভাবে থাকার পরেও রানার বউ এসে ওকে থামায় আর বলে, প্রতাপকে আমরা দেখে নেব, এখনকার মতো ঘরের মধ্যে কিছুই করার দরকার নেই। তারপর রানা ব্যাপারটা বুঝতে পারে প্রতাপ ওর ভাইকে মেরেছে, কোনোভাবে এত সহযোগে মেরে ফেলবে না রানা। ওকে একদম রাস্তার ওপর সবার সামনে কুপিয়ে কুপিয়ে মারবে, তাহলেই কেবলমাত্র ভাইয়ের মারের বদলা হবে। আর প্রতাপ সেখান থেকে যাওয়ার সময় লাক্ষ্মী সহ বাকি সকল পুলিশদেরকে নিয়ে চলে যায়। এদিকে সত্যমূর্তিও আসতে থাকে মটুপল্লীর উদ্দেশ্যে। প্রতিমধ্যেই বেঁধে যায় একটা বিপত্তি। রাস্তা দিয়ে যেতে থাকলে হঠাৎই ওদের সামনে একটা মিনিস্টার চলে আসে। তারপর সত্যমূর্তিকে থামিয়ে বলতে থাকে, আপনি যেখানে যাচ্ছেন ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সবকিছু ঠিকঠাকই আছে মটুপল্লীতে। আর আপনার জন্য একটা গাড়ি ভর্তি টাকা রেডি করে রেখেছি আমি। আপনি শুধু আপনার রিপোর্টে লিখবেন যে কোনো সমস্যাই নেই মটুপল্লীতে, আর এখান থেকে আমার রিসর্ট খুব কাছাকাছি। সেখানে গিয়ে আপনি 2 দিন রেস্ট করবেন, তারপর ফিরে যাবেন হেডকোয়ার্টারে। আর যদি তারপরেও আপনি মটুপল্লীতে যেতে চান তাহলে রাস্তায় অনেক ঝামেলা হতে পারে। কিন্তু ওর এইসব কথাতে একদমই ভয় পায় না সত্যমূর্তি, আর বলতে থাকে, আমি যত জায়গাতেই গিয়েছি সব জায়গাতেই কোনো না কোনো মন্ত্রী আমার সাথে এরকম ব্যবহারই করেছে। ওদের কাছে টাকা ছাড়া কোনো কিছুরই মিনিং নেই। তো তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখান থেকে চলে যাও। আর যদি মটুপল্লীতে গিয়ে তোমার বিরুদ্ধে কোনো কিছু পাই তবে তোমাকে রাস্তায় উলঙ্গ করে টানতে টানতে নিয়ে আসবো। সত্যমূর্তির মুখে এমন কথা শুনে অনেক রেগে যায় মন্ত্রী, কিন্তু ওর তো কিছুই বলার নেই। তারপর সেখান থেকে আবারও মটুপল্লীর উদ্দেশ্যে রওনা দেয় সত্যমূর্তি। এদিকে দেখা যায় প্রতাপ সব পুলিশদেরকেই নিয়ে যেতে থাকে, কিন্তু রাস্তায় আবারও হয় ঝামেলা। রাস্তায় ওদেরকে অ্যাটাক করে বসে রানার গুন্ডা পান্ডারা। কিন্তু এগুলো দেখে একটুও ভয় পায় না প্রতাপ, আর ওদেরকে বেধম মার দিতে থাকে। অনেকক্ষণ মারামারি করার পরে ওদেরকে একদম ধরাশায়ী করে ফেলে প্রতাপ। কিন্তু মারামারির এক পর্যায়ে একটা পুলিশ অফিসার আহত হয়ে পড়ে। ওর পেটের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দিয়েছিল গুন্ডা। কি করবে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর আবারও পুলিশদের নিয়ে যাওয়া শুরু করে। কিছুক্ষণের মধ্যে একটা গ্রামে এসে পৌঁছে, কিন্তু এখানে সে তেমন কাউকে খুঁজে পাচ্ছিল না ওরা কেউই। পুলিশটার জীবন বাঁচানোর অনেক করে চেষ্টা করে সবাই, তবে লাভ তেমন একটা হয় না, বাঁচাতে পারে না ওই পুলিশ অফিসারটাকে। আসলে এই গ্রামটায় ওরা কাউকে খুঁজে পাচ্ছিল না, ঠিক এই জন্যই বাঁচানো সম্ভব হয়নি পুলিশ অফিসারটাকে। এদিকে দেখা যায় সত্যমূর্তি তার গাড়িটা চেঞ্জ করে নেয়। ও খুব ভালো করেই জানতো যে সব ভিলেনরাই অবশ্যই গাড়িতে অ্যাটাক করবে, আর হয়ও ঠিক তেমনটাই। ও যে গাড়িতে করে যাচ্ছিল সেইটার উপরে অ্যাটাক হয়, কিন্তু সেখান থেকে সত্যমূর্তি আগেই নেমে যাওয়াতে বেঁচে যায় আর যেতে থাকে মটুপল্লীর উদ্দেশ্যে। তারপর পরই অনেক আগের একটা কাহিনী দেখানো হয়। এখানে দেখা যায় যে একটা বিজনেসম্যান ওই মিনিস্টারের সাথে মিটিং করছিল। আসলে বিজনেসম্যানটা একটা ম্যাটেরিয়াল খুঁজছিল যেটার নাম থোরিয়াম। এটা ইথিরিয়ামের থেকে অনেক বেশি ভয়ঙ্কর, আর এটা শুধুমাত্র ওই জায়গাগুলোতেই পাওয়া যায় যেখানে রানা রাজ করত। সেখানে 40টা গ্রাম রাজ করত রানা, তার মধ্যে বিজনেসম্যানদের প্রয়োজন ছিল মাত্র 30টা গ্রাম। তারপর সেই মন্ত্রীটা বিজনেসম্যানকে সাথে নিয়ে চলে আসে রানার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। রানাকে উনি $250 মিলিয়ন দিতে চায় এই কাজটার জন্য। এত বড় অফার পেয়ে না করতেই পারে না রানা, আর রাজি হয়ে যায় সেই গ্রামগুলো খালি করে দেওয়ার জন্য। তারপর পরে রানা চলে আসে একটা চার্চে। এখানে এসেই সে সব গ্রামবাসীদের সাথে দেখা করে, আর গ্রামবাসীদেরকে বলে যে তাদের জমির দাম দিয়ে দেওয়া হবে, কিন্তু তাদের গ্রামগুলো খালি করে দিতে হবে। এখানে তাদেরকে অন্য কোনো চয়েসও দেয় না রানা, টাকা নিলে নাও আর না হলে তোমাদের জীবনটাই খোয়াতে হবে। তারপরে অনেকেই এখানে বিরোধ করে বসে, কিন্তু ওদেরকে এক এক করে মারতে শুরু করে দেয় রানা। অনেক ভয় পেয়ে সবাই তাদের জমি লিখে দিতে শুরু করে রানাকে। আসলে তাদের গ্রামকে তারা কতটা ভালোবাসুকি না কেন, নিজের জীবনের থেকে তো আর বেশি না। তবে একটা মেয়ে অনেক চালাকির মাধ্যমে এটার একটা ভিডিও বানিয়ে ফেলে, আর সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে দেয়। এই খবরটা রানার কানে যেতে খুব একটা সময় লাগে না। তারপর পরই সে একটা সিআইকে বলে ব্যাপারটা দেখার জন্য। ওর নাম সিআই সুনীল কুমার। পরদিন সকালবেলাতেই সে মেয়েটাকে ধরে নিয়ে চলে আসে সবার সামনে, আর এক এক করে জামা কাপড় ছিঁড়তে শুরু করে। সবাই শুধু অবাক হয়ে দেখছিল, কারো কিছুরই করার নেই, কারণ যদি কেউ ওদের বিরুদ্ধে যায় তবে ওদের পরিণতি ঠিক এমনটাই হবে। এজন্য সবাই চুপচাপ মুখ বুজে শুধু দেখেই যায়। আর ওর সাথে এই ব্যাপারটা ঘটে যাওয়াতে মেয়েটা এত বড় শখ খেয়েছে যে একদম পাগলি হয়ে গেছে। এখন এমন পাগলি হয়েছে যে সে মাটিকেও ভাত মনে করে খায়। ওই মেয়েটা যখন এমন কর্মকাণ্ড করছিল তখন প্রতাপও সেই গ্রামেই ছিল। সে আসলে পুলিশটাকে কবর দিচ্ছিল। মেয়েটার এমন অবস্থা দেখে প্রতাপ অনেক কষ্ট পেয়ে যায়, সাথে সব পুলিশরাও। তারপর মেয়েটার দাদি সবকিছু খুলে বলে প্রতাপকে। এই পুরো 30টা গ্রামের মধ্যে একটা গ্রামের যুবকেরাই আওয়াজ উঠিয়েছিল, কিন্তু তাদের অবস্থা খুব একটা ভালো হয়নি। ছেলেগুলোকে পুলিশদের ধরিয়ে দিয়ে বেধম মার দেওয়ায় এত পরিমাণ মার খেয়ে ওরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর ওরা এসে পৌঁছে গ্রামে।
গ্রামের মানুষ ওদের ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু ওদের এই অবস্থা দেখে সবাই অনেক কষ্ট পেয়ে যায়। ওদের যেটুকু শেষ আশা ছিল সেটাও আজকে শেষ হয়ে গেল। ঠিক তখনই ছেলেগুলোর সামনে একটা পিচ্চি মেয়ে আসে আর ওদেরকে একটা গল্প শোনায়। কোন একটা গ্রামের একটা সমস্যা হয়েছিল, সেই গ্রামের ওর মতোই ছোট্ট একজনের চিঠি লিখেছিল রাষ্ট্রপতির কাছে, আর সেটাতে রাষ্ট্রপতি নিজে এসে তাদের এই সমস্যাটা দূর করে দিয়েছিল। তো আমরা যদি এমনটা করি তাহলে আমাদের দুঃখ হয়তোবা চলেও যেতে পারে। ছোট্ট মেয়েটার এমন কথা শুনে কনভিন্স হয়ে যায় ওই ছেলেগুলো, আর অন্য কোনো উপায় তো নেই। তখন মেয়েটাকে একটা কলম আর কাগজ এনে দেয় চিঠিটা লেখার জন্য। আসলে সিনেমার শুরুর দিকে যেই রক্তমাখা চিঠিটা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছিল সেটাই মেয়ের হাতেরই লেখা, আর যে কাটা আঙ্গুলগুলো দেখা গিয়েছিল সেগুলোই ছেলেদের। অনেক আশা এবং অনেক কষ্ট নিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠিটা লেখে। ছোট্ট মেয়েটা তোর ভাইদের আঙ্গুল কাটতে দেখে কান্নায় ভেঙে পড়ে, আর ওইদিকে চিঠিটাও লিখতে থাকে। তারপর সেই আঙ্গুলগুলো চিঠিটার সাথে প্যাক করে নেয় ওরা, আর গিয়ে সেদিন রাত্রেবেলাতেই দিয়ে আসে একটা কুরিয়ারে। ওই লোকটাকে বলে এটা কিন্তু আমাদের জীবনের চাইতেও বেশি দামি, তো প্লিজ একটু সাবধানতার সহিত ভালো করে পৌঁছে দিন জায়গা মতো। সেখান থেকে চিঠিটা পোস্ট করে ছেলেগুলো যখন ফিরছিল ঠিক তখনই ওদের উপরে অ্যাটাক হয়। আসলে ওদের উপর অ্যাটাক করেছিল রানা সহ তার দলবল, এমনকি রানার বউ ভারতে ওদেরকে কচুকাটা করছিল। সব ছেলেগুলোর মাথাগুলো দেহ থেকে আলাদা করে ফেলে ওরা, তারপর নিয়ে গিয়ে মাঠের মধ্যে পুঁতে রেখে আসে। এইটুকু বলেই কাহিনীটি শেষ করে দাদি। তখন আবার বলতে শুরু করে লক্ষ্মী, স্যার এই ব্যাপারগুলো দেখার জন্য আমরা রানার বাড়িতে গিয়েছিলাম। আমাদের থানার কোনো ছেলে পুলিশই আমাদের সাথ দেয়নি। পরে জানতে পারি ওরাও সব রানারই গুন্ডা পান্ডার ওর জন্য কাজ করে। ওখানে যাওয়ার পরে আমাদের সাথে যা যা হয়েছে এগুলো বলার মতো না স্যার। আমাদের সাথে বারবার সেই খারাপ কাজটা করা হয়েছে। কতজন যে আমাদের সাথে ওইসব কাজ করেছে স্যার, এটা আমাদের গোনারও বাহিরে। ভালো কাজ করতে গিয়ে আমাদের সাথে এমন খারাপ হয়ে গেল। লক্ষ্মীর মুখে এসব কথা শুনে অনেক রেগে যায় প্রতাপ, আর সে ঠান নেয় যে রানার রাজ্য আমি শেষ করেই ছাড়বো। তারপর পরে প্রতাপ এসে পৌঁছে সেই থানাটায় যেখানে সুনীল কাজ করত। তারপর সে একটা এফআইআর লিখতে চায়। তখন সেখানে দায়িত্বরত পুলিশকে বলতে শুরু করে, স্যার আমি ইডলি খাচ্ছিলাম, তখন কয়েকজন এসে আমাকে ধাক্কা দিয়ে ইডলিগুলো ফেলে দেয়। আমি ওদেরকে সরি বলতে বলি কিন্তু ওরা সরি বলে না। তখন ওদেরকে আমি বেধম মার দেই। তারপর ওরা নাম দেয় সুব্বা রেড্ডি। তখন আমি সুব্বার কাছে যাই আর ওকেও সরি বলতে বলি, কিন্তু সেও সরি বলে না। এই জন্য আমি তাকেও অনেক মারধর করি। তারপরেও সে তো সরি বলেই না আর সোমলুর নাম নেয়। সাথে সাথে আমি ওখান থেকে চলে আসি সোমলুর কাছে আর গিয়ে ওকে সরি বলতে বলি, কিন্তু সোমলু সরি বলে না। এরপর আমি ওকেও কুত্তা মারা মারতে থাকি। তারপরেও সে তো সরি বলেই না, রানার নাম নেয়। তখন আমি সেখানে চলে যাই, কিন্তু রানা সরি বলে দেয়। প্রতাপের মুখে এইসব কথা শুনে সব পুলিশরাই অবাক হয়ে যায়। এই লোকটা কে আর কেনই বা এইসব কথা বলছে? সে কি জানে না এই এলাকার কে রানা? তখন প্রতাপ বলে এগুলো তো এফআইআর ছিল না স্যার, এফআইআর তো এখন লেখা হবে। আর লক্ষ্মীদেরকে ডেকে পাঠায়। লক্ষ্মীরা ওদের ছেঁড়া কাপড় চোপড় পরেই চলে আসে ভেতরে। ওদেরকে দেখে থানায় থাকা সব পুলিশই হাসাহাসি করতে শুরু করে দেয়। আর সুনীল তো হাসতে হাসতে একদম যেন পাগলই হয়ে যাচ্ছিল, আর বারবার ওদেরকে বলছিল যে তোমাদেরকে আমি কতবার করে বারণ করেছিলাম ওখানে যাওয়ার জন্য, তারপরেও তোমরা সেখানে গেলে, এখন বোঝো ঠেলা। এইগুলো বলছিল আর অনেক হাসাহাসিও করছিল। তারপর এইসব কিছু শুনে অনেক রেগে যায় প্রতাপ, আর ওদেরকে আচ্ছা শিক্ষা দেওয়া শুরু করে। এতগুলো পুলিশও যেন প্রতাপের কাছে কিছুই না, চলতে থাকে মারামারি। এক পর্যায়ে অনেক পুলিশ মিলে বেঁধে ফেলে প্রতাপকে আর ফোন দেয় রানার বাড়িতে। ফোনটা ওঠায় সোমলু, আর সে তার ভাইকে কিছু না বলে থানার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে থানার মধ্যে একটা কয়েদি ছিল, তাকে কি যেন একটা বড়সড় কেসে আটকানো হয়েছিল। তখন সে প্রতাপকে দেখে বলে যে তোমরা যদি নিজেদের ভালো চাও তবে ওকে ছেড়ে দাও, একদমই ওকে জ্বালিও না। যদি একবার সে জেগে যায় তাহলে তোমাদের কারোরই আর কোনো চিহ্নই থাকবে না। তবে এগুলো শুনে সুনীলরা কিছুই বলছিল না, সাথে জিজ্ঞেস করতে থাকে তুমি কি চেনো ওকে? তখন বলতে শুরু করে ওই কয়েদিটা। কয়েক বছর আগের কথা, ঢাকা সেন্ট্রাল জেল। সেখানে বড়সড় একদল সন্ত্রাসীকে ধরে আনা হয়। ওদেরকে দেখলেই সবাই ভয়ে কেঁপে উঠত, ওরা এতটাই ভয়ঙ্কর ছিল। তারপর পরই জেলে চলে আসে প্রতাপ একজন কয়েদি সেজে, আর কিছুদিনের মধ্যে এসে শুরু করে দেয় তাণ্ডব লীলা। এক এক করে সব সন্ত্রাসীদেরকে মেরে ফেলে প্রতাপ। ওর মারা স্টাইল যারা দেখেছে তারা জীবনেও সামনে যাবে না। তবে তোমাদের জন্য এটাই ভালো হবে যে ওকে ভালোভাবে ছেড়ে দাও। ওই কয়েদিটা এইসব কথাবার্তা বলতে থাকলে হঠাৎই থানায় চলে আসে সোমলু। এখানে এসেই সে প্রতাপকে দেখে অনেক খুশি হয়ে যায়। তোকে ভাই আমাদের বাড়িতে মারেনি কেন তুই জানিস? ভাই আসলে চাইছিল যে আমার হাতেই মারা যা তুই। এটা বলেই ওকে মারতে যাবে, ঠিক তখনই ওয়াকি টকিতে একটা ফোন আসে। ওপার থেকে কনস্টেবলটা বলতে থাকে ওর গায়ে কেউ হাত দিবি না, ও কিন্তু অনেক ডেঞ্জারাস। কিন্তু কে শোনে কার কথা? তারপরে ওরা মারতে চায় প্রতাপকে। তখন চোখ খুলে প্রতাপ। আসলে এতক্ষণ সে একটু পাওয়ার ন্যাপ নিচ্ছিল। চোখ খুলেই তাণ্ডব লীলা শুরু করে দেয় প্রতাপ। সবাইকে কাপড় কাচার মতো কাচতে শুরু করে দেয় সে। আর ওরা সবাই মিলেও পেরে উঠছিল না প্রতাপের সাথে।
এতজন মানুষ যেন প্রতাপের কাছে একদম পান্তা পানি। চোখের পলকেই সবাইকেই ধরাশায়ী করে ফেলে প্রতাপ, আর পুলিশ সহ বাকি সবাইকে টানিয়ে রেখে চলে যায়। যেসব পুলিশগুলো মেয়ে পুলিশদের সাথে হাসাহাসি করেছিল তাদের সবাইকেও টানিয়েছিল। পুলিশ সহ সব গুন্ডাগুলো এভাবেই মারা যায়। কিছুক্ষণের মধ্যেই থানায় চলে আসে রানা, আর ওর ভাইকে এমন অবস্থা দেখে একদম ভয় পেয়ে যায়। প্রতাপের এত বড় সাহস যে আমার ভাইকে মেরে ফেলেছে, ওকে আমি এমনভাবে মারবো যে গোটা দুনিয়ায় দেখবে ওর মৃত্যু আর ভয়ে কেঁপে উঠবে। আসলে রানার ভাইকে যদি কেউ কিছু বলতো তাহলে তার শাস্তি হতো শুধুমাত্র মৃত্যু, আর প্রতাপ তোর ভাইকে একদম মেরেই ফেলেছে, তাহলে ওর কি অবস্থা করবে রানা। এদিকে সত্যমূর্তিকে কল দেওয়া হয় সিবিআই হেডকোয়ার্টার থেকে। তখন ওরা এটা জানায় যে রানা অন্য কেউ না, মুঠোভেল কারিকালান। সে জাফনা টাইগার ফোর্সের ডেপুটি কমান্ডার ছিল। সে খুবই ডেঞ্জারাস একজন মানুষ। ওকে টাইগার ফোর্স থেকে বের করে দেওয়া হয়েছিল ওর কার্যকলাপের জন্য। এরপর সে টাইগার ফোর্সকেই ধ্বংস করে ফেলে। একটু সাবধানে থাকবেন স্যার, আর আমরা এখনই আর্মির সাথে কন্ট্যাক্ট করছি। ওদের থেকে সাহায্য আসার পরেই আপনি যাবেন ওই জায়গাটায়, তার আগে যেন আপনি কোনোভাবে ওখানে যাইয়েন না। সত্যমূর্তিও রাজি হয়ে যায়। তারপর পরই কন্ট্যাক্ট করা হয় আর্মি হেডকোয়ার্টারে। তখন আর্মি প্রধান জানায় এখানে যেতে প্রায় আমাদের 4 ঘন্টার মতো সময় লেগে যাবে, কিন্তু সত্যমূর্তির হাতে এতটা সময় নেই। সে জানায় আমার এখনই প্রয়োজন। তখন আর্মি প্রধান বলে আপনি যে জায়গায় আছেন তার পাশেই আমাদের একটা এজেন্ট আছে, যদি আপনি চান তাহলে আমি সেই এজেন্টটাকে আপনার কাছে পাঠাতে পারি। কিন্তু সত্যমূর্তি বলে একটা দিয়ে কি হবে, পুরো একটা ফোর্স পাঠাতে হবে। তবে আর্মি প্রধান এটা ইনশিওর করে যে ইনি যেন তেন সোলজার না, ইনি একাই পুরো একটা ফোর্সের সমান। ওনার নাম বলদেব প্রতাপ সিং। তো ওকে আমি পাঠিয়ে দিলাম, ও একাই সব সমস্যার সমাধান করে দেবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। তারপরই দেখা যায় রানা চলে আসে বিজনেসম্যানদের সাথে দেখা করার জন্য। সাথে এনেছিল ওই 30টা গ্রামের লোকজনদের এবং তাদের জমির দলিলপত্রও। আর বিজনেসম্যানটার কাছে রেডি ছিল সকল টাকা। ওরা ডিলটা করতে যাবে, ঠিক তখনই চলে আসে বলদেব প্রতাপ সিং। আর এসেই সে তাণ্ডব লীলা শুরু করে দেয়। এতগুলো মানুষের জন্য প্রতাপের কাছে কিছুই না, ওদেরকে কুত্তা মারতে থাকে প্রতাপ। তারপরেই ধরে রানাকে, চোখের পলকেই ধরাশায়ী করে ফেলে ওকেও। রানা কিছুই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছেটা কি ওর সাথে। ওর সাথে ছিল এতগুলো মানুষ, আর প্রতাপ ছিল শুধু একা। তারপরেও কেন সে ওর সাথে পেরে উঠছে না। ঠিক তখনই প্রতাপ দড়ি দিয়ে বেঁধে ফেলে রানাকে, আর সেই দড়িটা ধরিয়ে দেয় গ্রামবাসীদের। আস্তে আস্তে রানার শরীর থেকে জানটা বাইরে যেতে শুরু করে, মারা যায় রানা। ঠিক ওই মুহূর্তেই সেখানে চলে আসে সত্যমূর্তি, আর প্রতাপকে অনেক করে ধন্যবাদ দেয়। তারপরই সেখান থেকে কাজ শেষ করে চলে যেতে থাকে প্রতাপ। তারপরই পিচ্চি মেয়েটা চলে আসে সেখানে, আর বলতে থাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য। আমরা যদি ভবিষ্যতেও কোনো বিপদে পড়ি তাহলে আমরা অবশ্যই আপনাকেই কন্ট্যাক্ট করব, আপনি আসবেন তো? প্রতাপও খুশি খুশি হাঁ করে দেয়। রানাতুঙ্গার তিলে তিলে গড়ে তোলা 15 বছরের সাম্রাজ্য প্রতাপ শুধু 10 ঘন্টাতেই সব ধুলোর সাথে মিশিয়ে দিল। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।